আচ্ছা, আজকে কোন পেপারটা করাবো? 2018 সাল করাবো। প্রথমেই গ্রুপ সি তে চলে আসছি। গ্রুপ সি তে যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে ইওকিউর অঙ্ক। গ্রুপ সি তে 4 নম্বর অঙ্কটা, ঠিক আছে? ইওকিউর অঙ্ক দিয়েছে, তো একদম ইজি অঙ্ক দিয়েছে। আগের দিনও বললাম। তো ইওকিউ জানিস তো, ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি। কি করতে হয়? ইওকিউর ফর্মুলা দেখে টুকে নিয়েছি, ঠিক আছে? তো কি বলেছে? ফর্মুলা হচ্ছে √2PU/CI। আমি এইগুলো লিখিনি, এগুলো তোরা ফিল আপ করে নিবি, ঠিক আছে? এক্সামে কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে, আগের দিনও বলেছি, তাই না? ইউ মানে কি? অ্যানুয়াল কনজাম্পশন। ইউ মানে হচ্ছে অ্যানুয়াল কনজাম্পশন। কোশ্চেনে কি বলেছিল? কনজাম্পশন বলেছিল, মান্থলি দিয়েছিল, তাহলে সেটাকে ইয়ারলিতে কনভার্ট করতে হবে। তাহলে 5000 পার মান্থ বলেছিল, ওটাকে 12 দিয়ে গুণ করলে ইয়ারলি হয়ে গেল। কিন্তু পরীক্ষায় তোকে শুধু মান্থলি দেবে এবং নাও থাকতে পারে, তোকে ডাইরেক্ট ইয়ারলি বলে দিতে পারে। যদি ইয়ারলি বলে তাহলে কনভার্ট করতে হবে না, আর যদি উইকলি বলে তখন 52 দিয়ে মাল্টিপ্লাই করবো। আর ডেইলি বললে দেখতে হবে 360 দিন বলেছে না 365 দিন বলেছে। নিচে বলে দেয় 1 ইয়ার অ্যাজিউম 360 ডেজ, তখন 360 দিয়ে গুণ করবো। আর যদি কিছু না বলে 365 দিয়ে গুণ করে দেবো। বুঝতে পারি? এগুলো কমন ব্যাপার। পি মানে কি? কস্ট অফ প্লেসিং এন অর্ডার। দেখ কোশ্চেনে কি বলেছে? 240 টাকা, ঠিক আছে, লিখে দিলাম। সি মানে কস্ট পার ইউনিট, কত বলেছে? 50 টাকা। আর আই মানে কি হয় জানিস তো? পার্সেন্টেজ অফ ক্যারিং ইনভেন্টরি। ক্যারিং ইনভেন্টরি, তো ক্যারিং ইনভেন্টরি মধ্যে এখানে কি কি আছে? দুটো পয়েন্ট আছে। অবজোলেন্স, এটাও একটা ক্যারিং ইনভেন্টরি পার্ট। আর ইন্স্যুরেন্স অন ইনভেন্টরি, এটাও ক্যারিং ইনভেন্টরি পার্ট। 15 আর 25 মিলিয়ে কত হলো? 40% হয়ে গেল। ভ্যালুগুলো একটা করে বসালাম। 2 লিখলাম। পি কত? 240 লিখলাম। ইউ কত? 60000 লিখলাম। সি 50 আর আই হচ্ছে 40%। এবার 2 240 আর 60000 তিনটে মাল্টিপ্লাই করে বেরোলো 2880, তারপর চারটি শূন্য, আর 50 এর 40% করে বেরোলো 20। এবার এটা দিয়ে এটা ভাগ করে তার রুট করে দিলাম, কত বেরোলো? 1200 ইউনিট বেরিয়ে গেল। ইওকিউ বেরিয়ে গেল। ইওকিউ করলে 3 নাম্বার দিয়ে দিল, ইওকিউতে 3 নাম্বার। তারপরে একটা বের করতে বলছে নাম্বার অফ অর্ডার বের করে দাও। নাম্বার অফ অর্ডার তুই এমনি এসএকিউ তো আসতে পারে, এমসিকিউ এসএকিউ যে কোনো জায়গায় আসতে পারে। নাম্বার অফ অর্ডার বারবার বলছি, নাম্বার অফ অর্ডার সে এমসিকিউ হোক বা এসএকিউ যে কোনো জায়গায় আসতে পারে। নাম্বার অফ অর্ডার বের করার ফর্মুলা মাথায় রাখ, পেরে যাবে। ইউ বাই ইওকিউ, ইউ হচ্ছে 60000, ইওকিউ হলো 1200, করে কত হলো? 50 টাইমস, তাই তো? কতবার অর্ডার করবি? 50 টাইমস। এক বছর এমসিকিউ দিয়েছিল, কেমন জানিস? বলেছিল তোমার ইউ হচ্ছে 60000, ইউ মানে কি? বলেছিল অ্যানুয়াল ডিমান্ড 60000, আর ইওকিউ বলেছিল 1200, বলো নাম্বার অফ অর্ডার করতে তো বলেছিল। বা আরেকবার ঘুরিয়ে দিয়েছিল, নাম্বার অফ অর্ডার বলেছিল 50 টাইমস, ঠিক আছে তো? আর ইওকিউ বলেছিল 1200, বলছে বলো অ্যানুয়াল ডিমান্ড কত। একবার বলেছিল নাম্বার অফ অর্ডার বলেছে 50, ঠিক আছে তো? তারপর হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড বলেছিল 60000, বলছে ইওকিউ কত। তো এটা জানলে সবকিছু করি, মানে এরকম আসে কিন্তু এমসিকিউ এসিকিউ তে পাবে। তাহলে বোঝা গেল চারের দিকে অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে তো? এরপরে কিসের অঙ্ক আছে দেখ। নেক্সট অঙ্ক দেখ 5 এর অর, ঠিক আছে? এখানে ভেরিয়াস স্টক লেভেলের অঙ্ক দিয়েছিল, ঠিক আছে? 5 এর অরে ভেরিয়াস স্টক লেভেলের অঙ্ক দিয়েছিল। কি কি বের করতে বলেছিল? বলেছিল তুমি রিঅর্ডার লেভেল বের করো, ঠিক আছে? তুমি ম্যাক্সিমাম স্টক লেভেল বের করো আর মিনিমাম স্টক লেভেল বের করো, ঠিক আছে? আমাকে যাই বের করতে দিই, ওরা আমাকে যাই বলুক, সবার প্রথম রিঅর্ডারই করতে হবে। তাহলে আগে বহুবার শিখেছি, রিঅর্ডার যদি আগে বের করতে না পারি, ম্যাক্সিমাম কোনদিন বের করতে পারবো না, মিনিমাম বের করতে পারবো না, তাই তো? তো রিঅর্ডার লেভেল বের করার ফর্মুলা আমি কি বলেছিলাম? দুটো ম্যাক্স গুণ করলে রিঅর্ডার বেরিয়ে যায়। দুটো ম্যাক্স মানে ম্যাক্সিমাম কনজাম্পশন আর ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড, ঠিক আছে তো? তো ম্যাক্সিমাম কনজাম্পশন কোশ্চেনে বলে দিয়েছিল দেখ 250 ইউনিট, কোশ্চেনে বলে দিয়েছিল 250 ইউনিট, ঠিক আছে তো? ম্যাক্সিমাম পিরিয়ড দেখ কত ছিল? 3 থেকে 5 ছিল না? 3 থেকে 5 মানে ম্যাক্সিমাম কত? 5, তাই 250 ইনটু 5 1250 ইউনিট হয়ে গেল। এবার এটা হলো রিঅর্ডার লেভেল বের হলো। এবার ম্যাক্সিমাম স্টক লেভেল আমি শিখেছিলাম। ম্যাক্সিমাম স্টক লেভেল বের করার নিয়ম হচ্ছে দুটো রিঅর্ডার যোগ করব। দুটো রিঅর্ডার মানে একটা রিঅর্ডার লেভেল আর একটা রিঅর্ডার কোয়ান্টিটি, ঠিক আছে? আর যখনই ম্যাক্সিমাম বের করব তাহলে আমাকে মিনিমামের সাহায্য নিতে হবে। কার সাহায্য নিতে হবে? মিনিমাম। ম্যাক্সিমাম করতে মিনিমাম লাগে, তাই লিখবো। তাই দেখ লিখেছি মাইনাস, এই দুটো যোগ করব, মাইনাস করব মিনিমাম কনজাম্পশন আর মিনিমাম পিরিয়ড, তাই তো? দেখ তাই লিখেছি মিনিমাম কনজাম্পশন ইনটু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। দেখ রিঅর্ডার লেভেল বের করলাম 1250, রিঅর্ডার কোয়ান্টিটি কোশ্চেনে বলেছিল 3500, মিনিমাম কনজাম্পশন তো কোশ্চেনেই বলেছে 150 না? আর মিনিমাম রিঅর্ডার পিরিয়ড কত? 3 থেকে 5, মিনিমাম কত? 3, তো বুঝতে পারলি তো? এটা ক্যালকুলেট করে বেরোলো 4300। এবার করব কি? মিনিমাম স্টক লেভেল। আমি বললাম মিনিমাম স্টক লেভেল করতে মিনিমাম করতে কাকে নেব? নরমাল কে। ম্যাক্সিমাম করতে নেব মিনিমাম, আর মিনিমাম করতে নেব নরমাল। তাহলে কি করে করব? এবার দেখ, তুই ম্যাক্সিমাম লেভেল কর বা মিনিমাম কর, রিঅর্ডার লাগবে। তাহলে মিনিমাম লেভেল বের করার ফর্মুলা কি? রিঅর্ডার লেভেল থেকে মাইনাস করব নরমাল কনজাম্পশন ইনটু নরমাল রিঅর্ডার। তো দেখ রিঅর্ডার লেভেল কত? 1250 বেরিয়েছিল।
নরমাল কনজাম্পশন কোশ্চেনে বলেছিল 200। দেখ তোকে বলে দিচ্ছি, কখনো কোনো পরীক্ষা নাও থাকতে পারে নরমাল কনজাম্পশন। কি করে বের করব? ওই ম্যাক্সিমাম কনজাম্পশন দিতে হবে। দেখ না, আমি জানি না এই অঙ্কের অ্যাপ্লিকেবল হবে কিনা। এখানে তো নরমাল কনজাম্পশন তোকে বলে দিয়েছে। যদি নরমাল কনজাম্পশন বলে না দেন কি করে বের করতে হয়? কোশ্চেনে ম্যাক্সিমাম কনজাম্পশন কত ছিল? 250। আর মিনিমাম কনজাম্পশন কত ছিল বল? মিনিমাম কনজাম্পশন কত ছিল বল? 150। দুটো যোগ করলে কত হচ্ছে? 400 না? তা এটাকে দুই দিয়ে ভাগ করলে তো নরমাল হয়ে গেল। বুঝতে পারলি কি করে বের করতে হয়? কি করে বের করতে হয় বুঝতে পারলি? নরমাল কনজাম্পশন যদি বলে না দেয় কি করে বের করব? ম্যাক্সিমাম আর মিনিমাম দুটো যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ, মানে এভারেজটা। তাহলে এটা 200। এটা বলে দিয়েছে ঠিক না? আমি পড়ে দেখিনি, কিন্তু এটা পড়ে দেখিনি, এটা বলে দিয়েছে কোশ্চেনে 200। না বলে দিলে কি করে করতে হয়? ইনটু 4। স্যার কেন 4 হলো? দেখ না, 3 থেকে 5, 3 থেকে 5, তাহলে বল না 3 আর 5 দুটো যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ কত হচ্ছে? 4 হচ্ছে না? আবার অনেকে কি ভাবে? অনেকে ভাবে না না 3 আর 5 এর মাঝখানে তো 4ই হয়। যদি এরকম হয় তাহলে তুই কি বলবি? 6 আর 10 এর মাঝখানে 8 হয়, তাই না? 6 আর 10 এর মাঝখানে 8 হবে। তো বুঝতে পারলে ভালো। কেউ যদি একবার ডাইরেক্ট ধরতে পারে তো ভালো, আর যদি ধরতে না পারে সেই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। বুঝতে পারলি তো? তো হয়ে গেল। এটা ক্যালকুলেট করে মিনিমাম স্টক লেভেল বের হবে। এখানে বলেনি আরেকটা বের করতে, আমি করে দিচ্ছি। সেটা কি বলতে? এভারেজ স্টক লেভেল। দুটো ফর্মুলা হয়, দুটো ফর্মুলা এভারেজ স্টক। দুটো ফর্মুলা তুই জানবি, দুটো ফর্মুলাই তোকে জানতে হবে। বল এভারেজ স্টক একটা বলি, বল একটা বল। মিনিমাম প্লাস ম্যাক্সিমাম বাই 2। ম্যাক্সিমাম স্টক মানে এভারেজ স্টক লেভেল একটা ফর্মুলা বলি, যেটা ইজি ফর্মুলা, সবাই করে এটা। ম্যাক্সিমাম স্টক লেভেল প্লাস মিনিমাম স্টক লেভেল ডিভাইড বাই 2 কর এভারেজ স্টক লেভেলের ফর্মুলা লিখ। বলেনি এটা করতে, আমি করে দিচ্ছি। এভারেজ স্টক লেভেল জানিস সেটা কেন জানতে হবে? খুব ভালো করে জানি, কারণ এমসিকিউ অনেকবার দিয়েছে এটা। বা আসলে আমি লিখলাম ম্যাক্সিমাম স্টক লেভেল প্লাস মিনিমাম স্টক লেভেল ডিভাইড বাই 2। ম্যাক্সিমাম স্টক লেভেল কত হলো বল? 4300। আর মিনিমাম স্টক লেভেল কত? 450 ডিভাইড বাই 375। কত? 2375। 2375। और আরেকটা ফর্মুলা হয় জানিস তো? বলতে পারবি? বলতে পারবি? মনে আছে? আরেকটা ফর্মুলা হচ্ছে কি? এভারেজ স্টক লেভেল আরেকটা ফর্মুলা হচ্ছে, দেখ বলে দিচ্ছি। মিনিমাম স্টক লেভেল প্লাস হাফ ইনটু ডি অর্ডার কোয়ান্টিটি। এর মাথায় রাখতে হবে মিনিমাম স্টক লেভেল। দেখ আরেকটা ফর্মুলা, মিনিমাম স্টক লেভেল প্লাস হাফ ইনটু রি অর্ডার কোয়ান্টিটি। মিনিমাম স্টক লেভেল কত হয়েছে আমার? 450 প্লাস হাফ ইনটু রি অর্ডার কোয়ান্টিটি কত বলেছিল কোশ্চেনে? 3500 করে ফেলবি। দুটোর অ্যানসার কখনোই এক বেরোবে, আলাদা আলাদাই বেরোবে, কিন্তু দুটোই ঠিক। দুটো ফর্মুলাই ঠিক, কোনোটা ভুল না। কিন্তু তুই ভাবছিস যে আমি এই অ্যানসার বের করলাম, এটা বা এটা যে কোনো একটা ঠিক না, দুটোই ঠিক, দুটোই পারফেক্ট। ঠিক আছে? তো কোনো রাইটার এটাকে ফলো করে, কোনো রাইটার এটাকে ফলো করে। তোকে দুটো কেন জানতে হবে? ধর এমসিকিউ তোকে দিয়ে দিলে এভারেজ স্টক লেভেল বের করতে, কি দিয়েছে অপশন? বলেছে এভারেজ স্টক লেভেল বের করো, মিনিমাম স্টক লেভেল তোকে দিয়ে দিয়েছে, আর বলেছে রি অর্ডার কোয়ান্টিটি দিয়ে দিয়েছে। বুঝতে পারলি তো? তখন তুই কোন ফর্মুলা করবি? তখন কি এই ফর্মুলা করতে পারবি তুই? তাহলে দুটো ফর্মুলা তোকে জানতে হবে। আর না বলতাম কি এই ফর্মুলা জেনে গেলেই হবে, এটা জানার দরকার নেই। কিন্তু একবার এমসিকিউ দিয়েছিল, বলেছিল রি অর্ডার কোয়ান্টিটি দিয়ে দিয়েছে আর মিনিমাম স্টক লেভেল দিয়েছে, বলেছিল তুমি এভারেজ স্টক লেভেল বের করো। তখন তুই এই ফর্মুলা কি করে করবি? সম্ভব না, সম্ভব না। তখন এই ফর্মুলাই করতে হবে। কয়টা কত হচ্ছে? 450 আর 1750 না? 1750 19 1800 1800 2200 2200 দেখ আলাদা হলো না? তোকে এটা দেখ কস্টশিট দিয়েছে 10 মার্কসের অঙ্ক, সরি 8 মার্কস থাকে কস্টশিটে না? তো যখনই কস্টশিটের অঙ্ক দেবে, কস্টশিট বুঝতে পারছিস তো? যারা জানিস না একটু ভালো করে দেখে নে, ঠিক আছে? বলেছি আগে এরকম কস্টশিট আমি করেছি। দেখ প্রথমে কস্টশিট লিখবো, তাই না? প্রথমে কস্টশিট লিখবো, তাই তো? হ্যাঁ, যদি ইন দা বুকস অফ লিখতে মানে লেখার জায়গা নেই বলে লিখলাম না, ঠিক আছে? তোরা লিখে নিস, উপরে লিখবি ইন দা বুকস অফ, তার নিচে লিখবি কস্টশিট, ঠিক আছে তো? তার নিচে লিখবি ফর দা ইয়ার। এখানে কোন বছরের অঙ্ক করতে বলেছে? 2017। কোন অঙ্কে বলে ফর দা ইয়ার এন্ডেড বলে দেয়, তখন তুই ফর দা ইয়ার এন্ডেড লিখবি। বা কোন বলবে ফর দা মান্থ, তুই ফর দা মান্থ করবি। যদি বলে ফর দা কোয়ার্টার, যা বলবে তাই করবি। এখানে ফর দা ইয়ার বলে ফর দা ইয়ার 2017 লিখে দিলাম। এইবার এখানে প্রোডাকশন আর সোল্ড তখনই লিখবো। স্যার কখন লিখবেন প্রোডাকশন আর সোল্ড? যদি কোশ্চেন ইউনিটের অঙ্ক হয়। কিসের অঙ্ক হয়? ইউনিটের অঙ্ক হয়। এখানে ইউনিটের অঙ্ক, এটা ইউনিটের অঙ্ক। যদি ইউনিটের অঙ্ক হয় তাহলে তুই একদম রাইট কর্নারে দেখিস তো, রাইট কর্নারে প্রোডাকশন আর সেল লিখবি। প্রোডাকশন মানে তোকে কোশ্চেন আগে প্রথমে হচ্ছে এই দাগটা কেটে নিবি, এক পাতা পুরো দাগ কেটে নিবি, তারপরে পাতা ওয়ার্কিংস করবি। ওয়ার্কিংসে কি করবি?
করে দেখতে হবে প্রোডাকশন কত, মানে এই কোম্পানি কতগুলো ইউনিট প্রডিউস করেছে আর কতগুলো ইউনিট বেচেছে, এটা আগে বের করে নেবে, তাহলে তোর অঙ্কটা অনেকটা সোজা হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তো দেখ আমি বের করে দিচ্ছি, কোশ্চেন পড়ে দেখছি। হ্যাঁ, কি বলেছে, কত ইউনিট প্রোডাকশন করেছে। আমি সত্যি কথা বলছি, খুঁজে পাচ্ছি না কত ইউনিট প্রোডাকশন, খুঁজে পাইনি, আমি পাইনি খুঁজে, সত্যি বলছি খুঁজে পাইনি কত ইউনিট প্রোডাকশন করেছে। কিন্তু একটা জিনিস খুঁজে পেয়ে, জানিস তো কি, কত ইউনিট সেল করেছে। একদম লাস্ট লাইনে পড়ে, একদম লাস্ট লাইনে চলে যাবে, বলে যে সেল অফ ফিনিশ গুডস 40,500 ইউনিট, তাই তো 40,500, তাহলে বলতে পারি স্যার সোল্ড হয়ে 40,500, ঠিক আছে তো, সোল্ড হয়ে 40,500 ইউনিট, ঠিক আছে, তাহলে বুঝতে পারি তো সোল্ড কত হয়েছে 40,500 ইউনিট। কিন্তু প্রোডাকশন তো বলেনি, প্রোডাকশন না বললে শিখেছিলাম বারবার। একবার এমসিকিউ দিয়েছিল পরীক্ষায়, একবার এমসিকিউ দিয়েছিল, সেই এমসিকিউ তখনই পারবি যদি তুই প্রোডাকশন বের করতে পারিস। কি দিয়েছিল এমসিকিউ আমি বলে দিচ্ছি, শোন। ওয়ার্কিংসে করছি, ওয়ার্কিংসে করছি, প্রোডাকশন বের করবো, প্রোডাকশন ওয়ার্কিংসে করবি। হ্যাঁ, প্রোডাকশন শিখেছিলাম তো, প্রোডাকশন বের করার নিয়মটা কি, সেল প্লাস ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক। তো দেখ না, সোল্ড কত 40,500 ইউনিট, ক্লোজিং স্টক কোশ্চেনে বলেছে, কোশ্চেনে বলে দিয়ে ক্লোজিং স্টক দেখ, ক্লোজিং স্টক বলেছে 2000 ইউনিট, আর ওপেনিং স্টক কত বলেছে 2,500 ইউনিট, তাহলে কত হলো 40,000 ইউনিট। বুঝতে পারলি এটা, এটা মনে ঢুকলো তো। এরকম একটা এরকমই এমসিকিউ পরীক্ষা দিয়েছিলাম, এরকমই দিয়েছিল, কি দিয়েছিল জানিস তো, বলছে বলো প্রোডাকশন কত হবে, সেল বলেছে এত ইউনিট, ক্লোজিং স্টক বলেছে এত ইউনিট, ওপেনিং স্টক বলেছে এত ইউনিট, বলছে বলো প্রোডাকশন কত। এরকমই পরীক্ষায় পাবে এমসিকিউ, এরকম একটা এমসিকিউ পরীক্ষা চলে এসেছিল 2019 কি 18 বলে দিলাম, 2019 কি 18 এসেছিল এরকম টাইপের একটা এমসিকিউ। বলছে সেল বলেছে সেল এত ইউনিট, ক্লোজিং স্টক বলেছে এত ইউনিট, ওপেনিং স্টক বলেছে এত ইউনিট, বলে প্রোডাকশন কত। কি বুঝতে পারছিস তো কেমন এমসিকিউ দিয়েছিল, তার মানে কি একসঙ্গে অনেকগুলো কাজই হয়ে যাচ্ছে। তাহলে প্রোডাকশন কত 40,000 ইউনিট, এখানে লিখবো 40,000 ইউনিট, হয়ে গেল। এটা তো হয়ে গেছে। দেখ তোরা যদি বলিস তাহলে এই জায়গাটা মুছে দেবো, বুঝলি, সঙ্গে সঙ্গে কস্ট শিট করবে এবার। তাহলে কস্ট শিট তোর পরীক্ষাতে কস্ট শিট দিচ্ছে বড় 8 নম্বরের কস্ট শিট, তার সঙ্গে পরের কস্ট শিট বলছি না, মেন যে কস্ট শিট, সেই কস্ট শিটে প্রথমে তুই প্রথমে ডবল কলম দাগ কেটে নিবি। আর ইউনিটের অঙ্ক, স্যার কেমন অঙ্ক দেবে, ইউনিটের অঙ্ক দেবে, ইউনিটের অঙ্ক দেবেই কনফার্ম, ইউনিটের অঙ্কই দেবে, ঠিক আছে তো। ডান দিকে লিখে নিবি প্রোডাকশন এন্ড সোল্ড, লিখে নিবি। তারপর ওয়ার্কিংস চলে যাবি, ওয়ার্কিংসে প্রোডাকশন বের করে নিবি। যদি বলে দেয় প্রোডাকশন তাহলে এখানে লিখে দিবি, আর যদি সোল্ড বলে দেয় তাহলে সোল্ড এখানে লিখে দিবি। মোট কথা যা বলে দেবে তাই লিখে নিবি, যেটা বলবেন সেটা বের করে নিবি, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। এবার কস্ট শিট করবো, কস্ট শিট করার রুল শিখিয়েছিলাম, কি করে করতে হয় জানিস তো। আমি বলেছিলাম, মনে করার চেষ্টা কর, আমি বলেছিলাম যে স্যার আমি বলেছিলাম 3টে ডাইরেক্ট যোগ করলে হয় প্রাইম কস্ট, বলেছিলাম না 3খানা ডাইরেক্ট যোগ করলে, 3খানা ডাইরেক্টের নাম কি, একটা ডাইরেক্টের নাম ডাইরেক্ট ম্যাটেরিয়াল, একটা ডাইরেক্টের নাম ডাইরেক্ট লেবার, একটা ডাইরেক্টের নাম ডাইরেক্ট এক্সপেন্সেস, তাই তো। 3টে ডাইরেক্ট যোগ করলে হয় প্রাইম কস্ট। প্রথম ডাইরেক্টের নাম কি বললাম, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে তো। ডাইরেক্ট ম্যাটেরিয়াল যদি কোশ্চেনে বলে দেয় তাহলে ওইটাই লিখবো ডাইরেক্ট ম্যাটেরিয়াল, কিন্তু এই অঙ্কে বলেনি। এই অঙ্ক জানিস কেমন কস্ট শিট, এটাকে বলে ডিটেইল কস্ট শিটের অঙ্ক। ডিটেইল কস্ট শিট মানে স্যার ডিটেইল কস্ট শিট কেন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল তোকে বলেনি, ও বলেছে বছরের শুরুতে কত ম্যাটেরিয়াল ছিল, ও বলেছে এই বছর কত ম্যাটেরিয়াল কিনেছে, ও বলেছে কত ম্যাটেরিয়াল রিটার্ন করেছে, তো সব হাবি জাবি দিয়েছে, মানে ম্যাটেরিয়াল রিলেটেড সব টার্ম দিয়েছে। আমার কথাটা মানে পুরো ফোকাস করলে তুই বুঝতে পারবি কি বলেছে। আর এরকম টাইপের অঙ্ক অনেকগুলো করে অন্যও আছে। কোন অঙ্কে ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলে দেবে এত টাকা, আর কোন অঙ্কে বলে দেবে না, বলে না দিলে তোকে ডাইরেক্ট ম্যাটেরিয়াল বের করে নিতে হবে, ঠিক আছে তো। আর এই ডাইরেক্ট ম্যাটেরিয়াল বের করাটাকেই বলা হয় ম্যাটেরিয়াল কনজিউমড, ঠিক আছে তো। তো সেটাই করছি আমরা, তো বুঝতে পারছিস তো। প্রথমে স্যার কি করে করবো, প্রথমে তোকে খুঁজে বার করতে হবে। প্রথমে যদি শুনছিস তো মনে দিয়ে কি বলছি, যদি কোনো অঙ্কে যদি ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলে না দেয়, ঠিক আছে, যদি কোনো অঙ্কে ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলে না দেয়, তাহলে ম্যাটেরিয়াল রিলেটেড সমস্ত আইটেম দিয়ে দেবে। কি কি আইটেম দিতে পারে স্যার, ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল দেবে, ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল দেবে, পারচেসেস অফ র ম্যাটেরিয়াল দেবে, ক্যারেজ অফ র ম্যাটেরিয়াল। স্যার ক্যারেজ অফ র ম্যাটেরিয়াল মানে ধর আমি বর্ধমান থেকে কিছু ম্যাটেরিয়াল কিনে নিয়ে আসছি কলকাতায়, তাহলে বর্ধমান থেকে কলকাতায় নিয়ে আসতে গাড়ি ভাড়া লাগবে, তো ওটাকে বলে ক্যারেজ অফ ম্যাটেরিয়াল বা ফ্রেট অফ র ম্যাটেরিয়াল, ঠিক আছে। আর কি বলতে পারে, দেখাই বলছি, ম্যাটেরিয়াল রিটার্ন বলতে পারে, কিছু বলতে পারে ম্যাটেরিয়াল স্টোলেন বলতে পারে, বা ম্যাটেরিয়াল ডিস্ট্রয়েড বাই ফায়ার, আর কিছু বলবে না। এই সমস্ত আইটেম দিয়ে প্লাস মাইনাস করবো, করেছে একটা ভ্যালু বেরোবে, ওটাই হচ্ছে ম্যাটেরিয়াল, বুঝতে পারলি তো। তো কোনো অঙ্কে ওই ম্যাটেরিয়ালটা বলে দেবে, আর যে অঙ্কে বলে দেবে না বার করতে হবে, এই হচ্ছে গল্প। আর এই অঙ্কে মানে কিছু নেই, এটাই বলেছে। তো ধর প্রথমে কি লিখবো, প্রথমে স্যার তাহলে ম্যাটেরিয়ালের ওপেনিং তো বলে দিয়েছে না, কত বলেছে বল, ম্যাটেরিয়ালের ওপেনিং কত বলেছে 20,000, তাহলে লিখে দিলাম ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল, ওপেনিং স্টক অফ
র মেটেরিয়ালস কত 20,000 টাকা, ঠিক আছে। তার সাথে কি যোগ করতে হয়, পারচেজ বছরের শুরুতে 20,000 টাকার ম্যাটেরিয়াল ছিল, তাই তো। আমি এবছর আরো ম্যাটেরিয়াল কিনবো। আরে আমার যদি পেনের ফ্যাক্টরি হয়, আমি যদি পেন তৈরি করি, শুরুতে কিছু 20,000 টাকার ম্যাটেরিয়াল ছিল, তা আমি এবছর যদি পেন তৈরি করার জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল লাগবে সেইগুলো যদি না কিনি, তাহলে কি এই বছরের পেন তৈরি করতে পারবো না? তাহলে কিনতে তো হবে। বলে দিচ্ছি স্যার, বলে দেয় প্রতিবার কোশ্চেনে অবশ্যই বলতে হবে, ওকে বলতেই হবে পারচেজ, বলবেই পারচেজ, কিছু বলুক আর না বলুক পারচেজ বলবে। তো পারচেজ অফ র মেটেরিয়াল কত বলেছে, 4,10,000। এখানে লিখছি পারচেজেস অফ র মেটেরিয়াল। আর এখন মানে এরকমও অঙ্ক করেছিলাম, অনেক অঙ্কে পারচেজ বলে দেয় না, যদি পারচেজ বলে না দেয় তখন পারচেজ বের করতে হয়, মানে পারচেজ লাগবে। কেন শিখিয়েছিলাম পারচেজ বলে না দিলে পারচেজ বার করতে হয়, ঠিক আছে। ঠিক আছে, তো পারচেজ অফ র মেটেরিয়াল কত টাকা, দেখ 4,10,000। হ্যাঁ 4,10,000 হয়ে গেল। আর কি দেখবো এবার, ওই বলছি মানে ম্যাটেরিয়ালটা পারচেজ করার জন্য অনেক সময় ক্যারেজ লাগে, বলেছিলাম না ক্যারেজ প্রফিট লাগে, এই অঙ্কে বলেনি কিন্তু দেখ, অনেক অঙ্কে বলে দেয়। আর কি করে বলবে, ধর আমি কলকাতায় থাকি, কলকাতায় আমার ফ্যাক্টরি আছে, আমি একদম লোকাল থেকে কিনলাম, যেখানে আমার গাড়ি ভাড়া লাগেনি, তো লাগেনি, হতেই তো পারে না, না হওয়ার তো কিছু নেই। তো হয়ে গেল 4,10,000 আর 20 যোগ করে কত, 4,30,000 হলো তো। নেক্সট এর থেকে কি করবো, লেস 4,30,000 টাকা ম্যাটেরিয়াল চলে এসেছে। এবার কি হয়েছে, বুঝে স্যার কিছু ম্যাটেরিয়াল খারাপ বেরিয়েছে, তাহলে খারাপ ম্যাটেরিয়াল বেরোলে কি করবো, সেটাকে রিটার্ন করে দেবো। রিটার্ন করে দিলে ম্যাটেরিয়াল বাড়বে না কমবে, কমবে। তাহলে রিটার্ন অফ ম্যাটেরিয়াল। ঠিক আছে, কত টাকা রিটার্ন অফ ম্যাটেরিয়াল, 50,000 টাকা। তারপর কি বলেছি, দেখ একটু নিচের দিকে আছে অ্যাবনর্মাল লস অফ ম্যাটেরিয়াল। জানিস তো ম্যাটেরিয়ালের লস দু রকমের হতে পারে, একটা নরমাল লস, একটা অ্যাবনর্মাল লস। জানিস তো, তুই ম্যাটেরিয়াল কিনলি, তুই ম্যাটেরিয়াল কিনে স্টোর হয়, ম্যাটেরিয়াল কিনে আমরা স্টোর করি, ঠিক আছে, স্টকটা করি, ম্যাটেরিয়ালটা স্টোর করি। দেখা গেল কিছু ম্যাটেরিয়াল নরমাল লস হতে পারে, আর কিছু ম্যাটেরিয়াল অ্যাবনর্মাল লস হতে পারে। নরমাল লসটা কেমন জানিস তো, নরমাল লস আমি যদি বিজনেস করি আমার স্টোরও নরমাল লস হবে, ও বিজনেস করলে ওর বিজনেসও নরমাল লস হবে, সবার দোকানে একই, মানে সব জায়গায় একই হবে। নরমাল লস মানে যেমন আমি একটা বলছি, কোনো ম্যাটেরিয়াল কিনে রেখেছি নরমাল কারণে হয়েছে, মানে এটা হবেই, এটা কিছু করার নেই, এটা হবেই, ঠিক আছে। যেমন ধর আমি একটা উদাহরণ দিচ্ছি, তোরা বাড়িতে দেখেছিস এই ন্যাপথলি রাখি, জানিস তো বাড়িতে ন্যাপথলি দেখবি, আলমারিতে রাখি ন্যাপথলি, তুই ন্যাপথলি রাখতে দেখবি কি বেশ 2 মাস 3 মাস পর কি হয়, ওটার যা ওয়েট ছিল ওয়েট কমে যায় না, এটাকে কি বলে এভাপোরেশন, বাষ্পীভূত হয়ে যাওয়া, এভাপোরেশন। তা এটা তো নরমাল লস, এটা তোর বাড়িতে রাখলেও হবে, আমার বাড়িতে রাখলেও হবে, সবার বাড়িতে হবে না, এটাকে নরমাল লস বলে। এখানে নাম বাড়েনি নরমাল লস জিনিসটা, নরমাল লসের নামটা বাড়েনি, বলতে নরমাল লস। তো বুঝতে পারছি নরমাল লস জিনিসটা কি, এগুলো বেসিক জিনিস, সবাই জানে এটা সবাই জানে। নরমাল লস জিনিসটা কি, নরমাল লস হচ্ছে এটা এমন একটা লস, এটা হয় সব জায়গায় হয় নরমাল লস, ঠিক আছে তো। যেমন তুই তোর বাড়িতে চা বসালি, ঠিক আছে তো, বুঝতে পারলি তো, বলেছিলাম তো, উদাহরণ দিয়েছিলাম তো, চা বসালি, বা বল না একটা তুই জল গরম করছিস, তুই জলটা যখন গরম করছিস যতটা জল দিলি অনেকটা কমে যায় না, বুঝতে পারলি তো। এটা তুই করলেও কমবে, আমি করলেও কমবে, এটাই নরমাল লস, বুঝতে পারলি। সবার ক্ষেত্রে যেটা হবে এটাই নরমাল লস। আস্তে আস্তে বড় হবি তো, আস্তে আস্তে বড় হবি, আরো অনেক কিছু জানতে পারবি, কারণ এরপরে ক্লাস 12 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন সব করবি, এগুলো নরমাল লস, নরমাল লস প্রচুর জিনিস আছে, ঠিক আছে তো। তো ধর না নরমাল লস, তো নরমাল লস হলে এই লসটা কাকে বিয়ার করতে হবে জানিস, এই লসটা কে বিয়ার করবে, এই যে নরমাল লসের টাকাটা কে বিয়ার করবে, দোকান মানে যে বিজনেস করছে সেই বিজনেসের মালিক বিয়ার করবে, নাকি মানে কাস্টমার বিয়ার করবে, বলতে পারবি? তাহলে আমি তোকে বলছি, এই লসটা কখনো মালিক বিয়ার করবে না, নরমাল লসের টাকাটা বিয়ার করবে হচ্ছে কাস্টমারকে বিয়ার করতে হবে, নরমাল লস কাস্টমারকে বিয়ার করতে হবে, বুঝতে পারলি। নরমাল লসের টাকাটা সবসময় কাস্টমারকে বিয়ার করতে হয়, এটা কোম্পানির লস, সবার ক্ষেত্রেই হবে। তো ধর আমি বললাম যে না আমার দোকানে কেউ মাল নিতে আসলো না, বলছে না তুমি বেশি দাম নিচ্ছ, না বেশি দাম নিচ্ছি না, পাশের দোকানেও তো এই একই রুল, সব জায়গায় একই রুল, বুঝলিস। নরমাল লস কাকে বিয়ার করতে হয়, নরমাল লসের টাকাটা সবসময় কাস্টমারকে বিয়ার করতে হয়। কিন্তু অ্যাবনর্মাল লস কোনটা, গোডাউনে আগুন লেগে গেল, ওটা কিন্তু মালিককেই বিয়ার করতে হবে, ওটা মালিকের লস, বুঝতে পারলি তো। নরমাল লস যদি হয় সেটা কিন্তু কাস্টমারের উপরই বর্তায়, ঠিক আছে তো, তো বুঝতে পারলি তো। এই কারণে যদি নরমাল লস অফ ম্যাটেরিয়াল থাকে কস্টশিটে আসবে না, কস্টশিটে কোনদিন আসবে না, এটা মাথায় রাখতে হবে। নরমাল লস অফ ম্যাটেরিয়াল কস্টশিটে আসে না, ওর পরীক্ষা থাকতে পারে, কখনো থাকতে পারে, নরমাল লস অফ ম্যাটেরিয়াল আসে না।
আমি লজিক বললাম। অনেকে হয়তো বলে দেবে নর্মাল লস অফ ম্যাটেরিয়াল, কস্ট শিটে লিখবে না, কারণটা বলে দেবো কেন। নর্মাল লস অফ ম্যাটেরিয়াল হচ্ছে তোমার কাস্টমারকে বিয়ার করতে হয়, ঠিক আছে, এই জন্য নেব, ঠিক আছে, বুঝতে পারছিস তো? এবার কি হবে দেখ, অ্যাবনর্মাল লস অফ ম্যাটেরিয়াল, এটা কার লস? কোম্পানির লস। তো বুঝতেই পারছিস অ্যাবনর্মাল লস অফ ম্যাটেরিয়াল হচ্ছে ম্যাটেরিয়াল কমে গেল, ঠিক আছে, কস্ট কমে যাচ্ছে না, কি লিখবো? অ্যাবনর্মাল লস অফ ম্যাটেরিয়াল। আর কি ছিল? ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল, তাই তো? ক্লোজিং স্টক অফ 30,000 না 20,000? প্লাস মাইনাস কর 50 15 30 65 আর 30 হচ্ছে 95। 3,35,000, তাই তো? এটাকে বলে কি? র ম্যাটেরিয়াল কনজিউমড। লিখে দিন। দেখ প্রথম পার্টটা হলো র ম্যাটেরিয়ালস কনজিউম, বুঝতে পারছিস তো? এই বুঝতে পারলো র ম্যাটেরিয়াল কনজিউম? দেখ না এটা কত বড় হলো না পুরো। তা এরকম অঙ্ক তুই পরীক্ষা পাবে কেন? রিসেন্ট তো 2018 সালে এসেছে, এরকম টাইপের অঙ্ক আসবে। তার মানে কোন অঙ্কে ডাইরেক্টলি র ম্যাটেরিয়াল বলে দেবে র ম্যাটেরিয়াল 3,35,000, আর যেই অঙ্কে বলে দেবে না এইভাবে করবে। বুঝতে পারলি ব্যাপারটা কি? স্যার এক্সট্রা কি আইটেম থাকতে পারে, এখানে একটাই এক্সট্রা আইটেম থাকতে পারে, এখানে শুধু বলবে ক্যারিং অর্ডার, বাকি সব এক। এই র মেটেরিয়াল কনজিউমটাকে লিখতেই হবে। হ্যাঁ এটা তো বের করলাম না। তো র মেটেরিয়াল কনজিউম, এরপর কি হলো? প্রথম ডাইরেক্ট হলো, সেকেন্ড ডাইরেক্টের নাম কি বলেছিলাম? ডাইরেক্ট ওয়েজেস। ডাইরেক্ট ওয়েজেস স্যার এর কোনো ঝামেলা হবে? এর কোনো ঝামেলা দেবে না, এর কোনো ঝামেলা আছে? এই তো ডাইরেক্ট টাকাই বলে দেবে ডাইরেক্ট ওয়েজেস। তো কি বলে দেবে ডাইরেক্ট ওয়েজেস? বলতে দেখ ডাইরেক্ট ওয়েজ বলে দিয়েছে 1 লাখ আছে, কোনোদিন ঝামেলা পাবি না তুই, এই ঝামেলা পাবি না। যোগ দিয়ে লিখবো ডাইরেক্ট ওয়েজেস। কত টাকা ডাইরেক্ট ওয়েজেস? 1,80,000। 1,80,000। ডাইরেক্ট এক্সপেন্স আছে কিছু অঙ্কে? না না। ম্যাক্সিমাম অঙ্কে তুই অঙ্কে ডাইরেক্ট এক্সপেন্স পাবি, তো লিখবো না, ম্যাক্সিমাম অঙ্কে থাকবে না, ঠিক আছে, সাধারণত থাকে না ডাইরেক্ট। প্রাইম কস্ট 5,15,000। প্রাইম কস্ট 5,15,000। হলো, এর সাথে কি অ্যাড করতে হয় আমি শিখেছিলাম। আমি বলেছিলাম তিনটে ডাইরেক্ট যোগ করলে তাকে বলে প্রাইম কস্ট, তাই তো? পরীক্ষায় একটা শর্ট কোশ্চেন দিয়েছিল, এমসিকিউ দিয়েছিল, বলেছিল জানিস তো কি বলেছিল? যে তিনটে ডাইরেক্ট লিখে দিয়েছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ডাইরেক্ট এক্সপেন্সেস, তিনটে যোগ করলে কি হবে? অপশন দিয়েছিল, 4টে অপশন দিয়েছিল, তো বলছে কোনটা হবে? তো প্রাইম কস্ট হবে। তার মানে কি এই এমসিকিউ খুব একটা পড়তে হয় না, অঙ্কগুলোর বেস ক্লিয়ার থাকলে এমসিকিউ পারা যায়। তো প্রাইম কস্ট হয়ে গেল, তাই তো? প্রাইম কস্টের সঙ্গে কি হয় স্যার? সব ডাইরেক্ট হয়ে গেল, সব ইনডাইরেক্ট। সব ইনডাইরেক্ট গুলোকে মেলালে কি হয়? ওভারহেড। প্রথম ওভারহেডের নাম কি? ফ্যাক্টরি। তাহলে কিছুই না স্যার, তাহলে প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করুন, তাই তো? দেখ বলেছে কোশ্চেনে ফ্যাক্টরি ওভারহেড ফ্যাক্টরি রেন্ট 5,000 টাকা। কি বলেছে? ফ্যাক্টরি রেন্ট। ও ফ্যাক্টরি ওভারহেড বলেছে, তাই তো? ফ্যাক্টরি রেন্ট বলেছে, তাহলে মানে ওভারহেডটা লিখলাম, যদিও বুঝতে পারছো ওভারহেড খরচা ফ্যাক্টরি রেন্ট বলেছে। এদের শোন তো একটু বলে দিই, পরীক্ষায় কি কি নাম থাকতে পারে? ফ্যাক্টরি ওভারহেড, এর আরেকটা নাম কি? ম্যানুফ্যাকচারিং ওভারহেড, আর একটা নাম প্রোডাকশন ওভারহেড। এইগুলো দিলে খবরে যাবি না। ফ্যাক্টরি ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, প্রোডাকশন ওভারহেড। কোন অঙ্কে এটাও বলবে, যেটা আমি আগের দিন করিয়েছিলাম মনে হচ্ছে, অনেক অঙ্কে যদি ফ্যাক্টরি ওভারহেড বলেই যায়নি, কিন্তু ওরা একটা কথা বলে দেবে, বলবে ফ্যাক্টরিতে কত ঘন্টা মেশিন চলছে আর 1 ঘন্টা মেশিন চলে কত টাকা, তাহলে দুটো মাল্টিপ্লাই করে দেবে, মেশিন আওয়ার রেট আর মেশিন আওয়ার ওয়ার্ক, তাহলে ফ্যাক্টরি ওভারহেড বেরিয়ে যায়, ঠিক আছে? তারপরে পরীক্ষায় এমসিকিউ দিতেই পারে বছর, বললো যে না কোম্পানিতে 5,000 ঘন্টা মেশিন চলছে আর 1 ঘন্টা মেশিনের দাম 1 টাকা করে, ঠিক আছে? তাহলে কি হয়? ফ্যাক্টরি ওভারহেড কত? 5,000 ইন্টু 1 5,000 টাকা। তো এইগুলো সব ক্লিয়ার রাখবি, ঠিক আছে? তো ফ্যাক্টরি রেট কত বলেছে বল? 5,000 টাকা। 5,000 টাকা, 5,000 টাকা মাথায় রাখবি, 5,000 টাকা। ইনারে লিখলাম, দাঁড়া, কিচ্ছু না, কিচ্ছু বলতে হবে না, শোন, অত ঝামেলায় যাবো না, আমি অনেক ইজি করে দিচ্ছি। এইবার কি হলো? আচ্ছা আমাকে বলতো আমি অ্যান্সার দিতে পারবি? ক্লোজিং স্টককে কবে ভাগ করা যায়? এটা বলি না স্যার, স্টককে দুটো ভাগ করা যায়, ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, ওটা সবাই জানে, একটা বাচ্চা ছেলে জানে, ওটা বলতে বলছি না। স্টককে দুটো ভাগ করি, ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, ওটা না। স্টককে আমরা 3 ভাগে ভাগ করি। কি কি? একটা র মেটেরিয়াল স্টক, একটা ওয়ার্কিং প্রোগ্রেস স্টক আর একটা ফিনিশ গুডস স্টক। কিসের স্টক বললাম? র মেটেরিয়াল স্টক, ওয়ার্কিং প্রোগ্রেস স্টক আর ফিনিশ গুডস স্টক। এখন তুই বলতে পারিস যে স্যার আমরা ফাইনাল অ্যাকাউন্ট করতাম, ফাইনাল অ্যাকাউন্ট একটা স্টক লিখতাম, ওটা কোন কিসের স্টক লিখতাম বলতেই পারিস, কিসের স্টক বলতে পারবি? ওটা র মেটেরিয়াল স্টক লিখতাম না, ওটা ওয়ার্কিং প্রোগ্রেস স্টক লিখতাম, ওটা ফিনিশ গুডস স্টক ছিল, ঠিক আছে? তো দেখ বুঝতে হবে। তার মানে
ডব্লিউআইপি র মেটেরিয়াল তো হয়ে গেল, ফিনিশ গুডস তো নিচে দেরি আছে, কিন্তু ওয়ার্ক ইন প্রোগ্রেস ঠিক ফ্যাক্টরি রেন্টের নিচেই হয়। ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে কি? ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে জানিস তো, মানে মাল তৈরি হয়নি, আধা তৈরি হয়েছে, সেমি ফিনিশ। বুঝতে পারিস কি বললাম? দেখিস দেখবি রাস্তায় যাবি অনেক ফ্ল্যাট তৈরি হচ্ছে, পুরো কমপ্লিট না। দেখবি ফ্ল্যাট তৈরি হয়েছে, ছাদ ঢালাই হয়েছে, প্লাস্টার হয়েছে, ঘরে রং টং হয়নি, ডেকোরেশন পুরো হয়নি, মানে বুঝতে পারি তো, মানে পুরো কমপ্লিট হয়নি, কিছু কিছু বাকি আছে কাজ। তা ওটাকে কি বলে? ইনকমপ্লিট। অর্থাৎ ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে কি, ধর 50% 60% কাজ হয়েছে, মানে 40% কাজ বাকি আছে, তাকে বলা হয় ওয়ার্ক ইন প্রোগ্রেস। তো কাজটা কোথায় হয়? ফ্যাক্টরিতে। বুঝতে পারলি ওয়ার্ক ইন প্রোগ্রেস কোথায় বলি? ফ্যাক্টরিতে কেন বলবি? কারণটা বুঝতে পারলি তো? হয়ে গেল। ওপেনিংটা যোগ করবি, ক্লোজিংটা বাদ দিবি, অ্যাড দিয়ে লিখবি ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। 15,600 কত বললাম? লেস। ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস কত? 12,600। 8,600 কত হচ্ছে? 8,600 8,600। তাহলে 5 আর 15 20,600 থেকে 12,600 বাদ দিলে 5,30,000। হ্যাঁ, কি বলছিস? 20,600 থেকে 12,600 বাদ দিলে 8,000 হচ্ছে, দুটোতে 600। হুম, 5,23,000, তাই তো? এটাকে বলে, এটাকে কি বলে বলতে পারবি? ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের আরেকটা নাম বলতে পারবি? ফ্যাক্টরি কস্ট। ওয়ার্ক কস্টের আরেকটা নাম ফ্যাক্টরি কস্ট। দেখ তুই তো ওয়ার্ক কস্ট জানিস, আমি ইচ্ছা করে লিখলাম, মানে জানিস তুই যেটা জানিস কিন্তু মনে করে দিলাম, পরীক্ষায় একটা লিখলেই হবে। ওয়ার্ক কস্টের আরেকটা ফ্যাক্টরি কস্ট, কারণ তোর এমসিকিউ থাকতে পারে। তো তোকে ধর বললো কি প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে কি হয়, পরীক্ষা করে দিয়েছিল প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে কি হয়, অপশন দিয়েছিল, 4টে অপশন দিয়েছিল, তো তোকে লিখতে হবে। দেখা গেল ওখানে ওয়ার্ক কস্ট দেয়নি, ফ্যাক্টরি কস্ট দিয়েছিল, জেনে রাখা তো সুবিধা না? তো এই জিনিসগুলো তোকে জানতে হবে। আচ্ছা, ফ্যাক্টরি খরচ হয়ে গেল, এরপরে কি করতে হয়? অফিসের খরচ। অফিসের খরচ নাম কি? অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। তো অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড না বলে কখনো কোনো কোশ্চেন এটাও বলতে পারে জেনারেল ওভারহেড, একই জিনিস। তো কি বলেছে অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড? বলেছে 10% অফ কস্ট। লেখ, অ্যাড দিয়ে লেখ অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কত বললি? 52,300। 52,300। 5,23,000 ইন্টু 10%। টোটাল কত হচ্ছে? 5,75,300। 5,75,300। কস্ট অফ প্রোডাকশন। 5,75,300 এটাকে বলে কস্ট অফ প্রোডাকশন। নেক্সট, কস্ট অফ প্রোডাকশনের পর কি শিখেছি? সমস্ত ফিনিশ গুডস চলে আসবে এরপর, ওপেনিং ফিনিশ আর ক্লোজিং ফিনিশ। তাহলে অ্যাড দিয়ে লেখ ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 16,400। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস কত? 16,400। তার থেকে মাইনাস করতাম ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, তাই তো? ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কত? এটা না 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 তোকে জিজ্ঞাসা করি আমি, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস এটা বের করবো। দেখ ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কি দিয়েছে, একটা কোশ্চেন মার্ক দিয়েছে না? ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, আর এটাই কিন্তু মেইন ব্যাপার, শিখে রাখ ভালো করে। আমি আগের দিনও বলেছিলাম এটাই বের করতে হবে। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বলে দেবে না, ওই ফিনিশ গুডস এর যেখানে ক্লোজিং স্টক মানে ওর জায়গায় একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবে এবং ব্র্যাকেটে বলে দেবে ইউনিট, ইউনিটটা বলে দেবে। এখানে ইউনিট কত বলেছে বল? 2,000 ইউনিট। 2,000 ইউনিটের দাম, এখানে 2,000 ইউনিটের দাম বের কর। তার আগে একটা বল, আমি প্রোডাকশন করেছি কত ইউনিট? 40,000। তাই এই যে কস্ট অফ প্রোডাকশন হলো, এখানে ব্র্যাকেটে লিখ 40,000 ইউনিট প্রোডিউস, তাই তো? এটা লিখবি, লিখলে ভুল হবে না, ভুল অনেক কমে যাবে এটা লিখলে। তার মানে 40,000 ইউনিট করতে তোর কত খরচ করেছিস? 5,75,300, তাই তো?
40 যদি 5,75,300 খরচ হয় তাহলে একে কত? একে 5,72,300 বাই 40,000। কিন্তু আমার কত বের করতে হবে? 2,000। 2,000 দাম কত বুঝতে পারলি তো? এটা করতে হবে 5,72,300 বাই 40,000 ইনটু 2,000। 765। 28,765, ঠিক আছে? বুঝতে পারছিস কি বললাম? এডিকশন। আচ্ছা আমি তো বলেছিলাম ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বের করার জন্য আমার কাছে চারটে মেথড আছে। একটা FIFO, LIFO, সিম্পল ওয়েট। এটা কোন মেথডে করলাম? FIFO তে করলাম, ঠিক আছে? FIFO তে করলাম। তো এটা থেকে এটা মাইনাস কর। কত হচ্ছে বল? 16,400 থেকে যদি 28,465 মাইনাস করিস, 16,400 থেকে যদি 28,765 মাইনাস করি, -12,365 তাহলে কত হচ্ছে? 5,62,935। ঠিক আছে। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে তোমার কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে? কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে? এর সাথে কি যোগ করতে হবে? এক সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কি বলেছে দেখ অঙ্কে? 1 per unit of goods sold, 500 into 1. 1 টাকা পার ইউনিট অফ গুডস সোল্ড, মানে গুডস বেরিয়ে 40,500, তার সাথে 1 গুণ করে দেবো, তাই তো? 40,500 হয়ে গেল। যোগ করতে হবে, পড়ে বেরোবে টোটাল কস্ট 6,03,435। টোটাল কস্টে আরেকটা নাম বলতে পারবি? টোটাল কস্ট অফ কে থাকে? টোটাল কস্টের আরেকটা নাম হচ্ছে কস্ট অফ সেলস, ঠিক আছে? টোটাল কস্টের আরেকটা নাম কস্ট অফ সেলস। কিন্তু জেনে রাখতে হবে, দুটো করে নাম জানতে হবে, কারণ এমসিকিউর জন্য, ঠিক আছে? তো হয়ে গেল 6,03,435। এর সাথে কি যোগ করব? প্রফিট। এক প্রফিট, তার নিচে লিখবো সেলস। সেল কত বলেছিল? সেল করেছিল 40,500 ইউনিট। কত করে? ও বলেছিল প্রফিট কি বলেছিল? দেখ পর একদম ইজি, ঘাবড়াতে হবে না। প্রফিট বলেছে কস্টের উপর 15%। কস্ট কত বেরিয়ে গেছে আমার? 6,03,435। 6,03,435 এর উপর 15%, 90,515 হচ্ছে প্রফিট। টোটাল করে সেল হয়ে গেল 6,93,950। 6,93,950। এই তো শেষ হলো, আমরা শেষ হলো। এই তো পুরো গোটা 8 মার্কস, ঠিক আছে? ঠিক আছে। নেক্সট দেখ, এই কোশ্চেনে যে 8 নম্বর অঙ্ক ছিল, এর সাথে একটা অঙ্ক অড দিয়েছিল, ঠিক আছে? যেখানে 3 নম্বরের থিওরি ছিল আর 5 নম্বরের একটা অঙ্ক ছিল। সেই 5 নম্বরের অঙ্কটা করাচ্ছি। কিচ্ছু না, জাস্ট সেল বের করতে বলেছে। কোথা থেকে স্টার্ট করতে বলেছে? কস্ট অফ প্রোডাকশন থেকে। আগেরটাও তো করলাম, ওই কস্ট অফ প্রোডাকশন থেকে স্টার্ট করছি। তো দেখ আমি অঙ্কটা আরম্ভ করেছি, দাগ কাটলাম না, দাগটা কেটে নিয়েছি শেষে। দেখ আমি জাস্ট করে দিচ্ছি রুপিস, জাস্ট আমি অ্যানসারটা করে দিচ্ছি না। কস্ট অফ প্রোডাকশন, প্রথমে লিখবো কস্ট অফ প্রোডাকশন। কত ছিল কস্ট অফ প্রোডাকশন? ব্র্যাকেটে লিখ 18,000 ইউনিটস প্রোডিউস, ঠিক আছে? কত টাকা? 18,000 ইউনিটস প্রোডিউস করলে কস্ট অফ প্রোডাকশন কত? 4,50,000। এর সাথে অ্যাড করব কি? ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস কত বলে দিয়েছে আমার অঙ্কে? 24,000 টাকা, ঠিক আছে? এর থেকে লেস করব ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস যদি কোশ্চেনে বলে দেয় ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস এর ইউনিট, তাহলে অঙ্কটা তো ঠিকই আছে, কোনো সমস্যা নেই। দেখ বলেছে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস এর ইউনিট, হ্যাঁ স্যার বলেছে 3,000, তাহলে ঝামেলাই নেই, 3,000 ইউনিট। তার মানে 4,50,000 টাকা খরচ হয়েছে। দেখ না, 18,000 ইউনিট তৈরি করতে 4,50,000 খরচ হয়েছে। তাহলে 4,50,000 বাই 18, তাহলে 3,000 করতে কত? তাই তো? করে দেখ 4,50,000 বাই 18 ইনটু 3,000, মানে 6 দিয়ে ভাগ কর। 4,50,000 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 4,50,000 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়?
75,000 কর 4,50,000 যোগ 24,000 বিয়োগ 75,000 3,99,000 এটাকে কি বলে কস্ট অফ গুডস সোল্ড। এটা ক্যালকুলেশন দেখো ঠিক আছে নাকি না? এটা করে 75 হচ্ছে কিনা দেখে নে। হ্যাঁ রাত হচ্ছে। কত হচ্ছে? ঠিক আছে। এর সঙ্গে যোগ করব সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। ঠিক আছে? কারণ কস্ট অফ গুডস সোল্ড হয়ে গেল, সেলিং খরচা যোগ দিয়ে লিখব সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। তো যদি বড় কস্ট যদি সত্যি অসুবিধাও হয়, ছোট একটা কস্ট পাবি, এরকম একটা পাবি। যদি খুব অসুবিধা হয় এই কস্টটা দেখেই আসে। তার সাথে একটা থিওরি করতে হবে, 3 নাম্বার থিওরি দেবে। তো থিওরিটা সোজাই দেবে, অসুবিধা পড়বে না। ঠিক আছে? তো আমার মনে হয় পড়ে যেতে পারি, যদি কস্ট যারা করিস নি এখন মতো করে উঠতে পারি ঠিক করে, ছোট কস্টটা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। ঠিক আছে? কত করে বলেছে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস? বল 3 টাকা পার ইউনিট। একটা ইউনিট বেচলে 3 টাকা, তাহলে কতগুলো ইউনিট বেচেছে? 18,000। দেখি কতগুলো ইউনিট বেচেছে। 18,000 না বলেনি এখানে কতগুলো ইউনিট বেচেছে। এখানে বের করতে হবে কতগুলো ইউনিট বেচেছে, না বলে দিন। দেখ আমি বের করে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি কি করে বের করতে হয়। প্রোডাকশন ফর্মুলা কি ছিল? আমি তো বললাম সেল প্লাস ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক। প্রোডাকশন তো আমি চোখে পড়ছে 18,000 ইউনিট, সেল বলেনি, ক্লোজিং স্টক 3,000, আর ওপেনিং স্টক কত ছিল? 2,000। কে রে এখানে কিছু বোঝাতে হবে নাকি? বোঝাতে হবে না। এইদিকে 18,000, 3 থেকে 2 বার দিলে কত হয়? একটা সাইড চেঞ্জ করলে কত হবে? এইদিকে হবে 18,000 মাইনাস 1,000, সেল কত হচ্ছে? 17,000। সেল হচ্ছে 17,000 ইউনিট। তাহলে একটা ইউনিট বেচে কত করে পাবো? 3 টাকা। তাহলে 17,000 এ কত? 3 17 51,000। তাহলে 4,50,000 হয়ে গেল। এটাকে কি বলে? টোটাল কস্ট। ঠিক তো? এর সাথে প্রফিট যোগ করব, হয়ে যাবে সেল। প্রফিট কি বলেছে? সেলের উপর 20%। দেখ পরীক্ষায় একবার এমসিকিউ দিয়েছিল, এটা তোকে যে শুরুতেই তো জিজ্ঞেস করলাম না, এই মধ্যে জিজ্ঞেস করলাম পরীক্ষায় এমসিকিউ দিয়েছিল, এরকম এমসিকিউ পাবে কিন্তু। দেখ কি বলেছিল, দেখ আমি লিখছি। এবং পরীক্ষায় এরকমই অর্কিংস করে দেখাবি, তাহলে ভুল হবে না, কোনোদিন ভুল হবে না। আর পরীক্ষায় এমসিকিউ আসবে কিন্তু এরকম একটা এমসিকিউ দেবেই কিন্তু, কস্ট আর সেলস নাম দেবে কিন্তু বলছি। এখানে কোশ্চেনে প্রফিট কি বলেছে? প্রফিট কি বলেছে পড়? 20% অন কার উপর? 20% সেলের উপর 20%, সেলের উপর 20%। দেখ আমি এখানে লিখলাম, স্যার এখন তুই বলতো স্যার আপনি কেন ডাইরেক্ট এখানে করলেন না? বলেন তুই বল। প্রফিট কার উপর বলেছে? 20% কার উপর বলেছে? সেলের উপর। তুই সেল জানিস না কস্ট জানিস? তাহলে তুই কি করে 20% এর উপর 20% করতে পারবি? এই টাকার উপর 20% করতে পারবো না। আগের আমরা কেন করতে বলেছিলাম? বলেছিল 15% অন কস্ট, কস্ট বলেছিল তাই করতে পেরেছিলাম। তো এখানে প্রফিট কার উপর? সেলের উপর, কোনদিন করতে পারবো না। তাহলে সেলের উপর 20% মানে কত? ছোট করলে 1/5 হয় না? দেখ তোকে শিখিয়ে দিচ্ছি, আগে অনেকবার বলেছি, আবার বলছি। যখন আমরা দেখ এটা তো বাদিক, যখন বাদিক থেকে ডান দিক যাব, মানে এরকম যখন যাব তখন প্লাস, ঠিক না? বাদিক থেকে ডান দিক যাবো প্লাস, আর যখন ডান দিক থেকে বাদিক, যখন এদিকে আসবে তখন কি করবো? বিয়োগ। এইটুকু তো মাথায় রাখতে পারবি। আরে এইটুকু তো মাথায় রাখতে পারবি। যখন বাঁ দিক থেকে ডান দিকে যাবো তখন প্লাস, আর যখন ডান দিক থেকে বাঁ দিকে আসবে মাইনাস। স্যার কেন? তার কারণটা বলছি, কস্টের চেয়ে সেল বেশি হয় সবসময়, জেনারেলি সেল বেশি হয়, তাই ওদিক যোগ করবো। আর সেলের তুলনায় কস্ট কি হয়? কম হয়, তাই এটা বিয়োগ করবো। দেখ সিস্টেম সে এখানে কত হবে? স্যার এখানে কত হবে? উপরে কত ছিল? না না, উপরে কত ছিল? 20% কেন বলছি? উপরে 1 ছিল, এখানে লিখো 1। নিচে কি হবে? আমি কি বললাম, যখন এদিক থেকে এদিকে আসবো কি করবো? মাইনাস করবো। কি মাইনাস করবো? এই যে এইটা আর এইটা মাইনাস, মানে বুঝতে পারছো? 5 মাইনাস 1। এটা হচ্ছে ট্রিক্স। এটা খুব ভালো জিনিস কিন্তু শেখালাম কিন্তু। হ্যাঁ, এটা যে কোনো পার্সেন্টেজ তুই করতে পারিস, যে কোনো পার্সেন্টেজ, শুধু এরকম 20 না, যে কোনো পার্সেন্টেজ মাথার মধ্যে নিয়ে আয় না। তাহলে স্যার একটা পার্সেন্টেজ বলুন না। দেখ আমি বলছি, আর একটা শিখিয়ে দিচ্ছি। এটা তো 1/4 হবে। সাপোজ ধর তোকে বলছি, তার পার্সেন্টেজ কেমন দিই জানিস তো? ধর কি বলবো, একটা মানে উদ্ঘট টাইপের পার্সেন্টেজ বলছি। মানে ধর কত বলছি, তোর 45% ধর। আচ্ছা 40% ধর, 40% মানে কত? 40/100। 40/100 কে ছোট কর। আমি এরকম বলছি, 40/100 কে ছোট করলে কত হবে? স্যার 20 দিয়ে করলে 2/5। তার মানে সেলের উপর 2/5। স্যার কষ্টের উপর কত হবে? তুই নিজে বল, মুখস্থ করলে হবে না, টেকনিক যেটা শেখালাম ওটাই ভাব। কি হবে? উপরে কত ছিল? 2 তো 2ই বসবে, নিচে কত বসবে? 3।
বুঝতে পারলি? যাই দিক বেরোবে, এটা বেরোতেই হবে, বেরোতেই হবে, কোনো ব্যাপার না। স্যার ধরুন না, ধরুন উল্টো উল্টো ধর, সাপোজ ধর আমি করে দেখলাম এটা তো 3/5, কষ্টের উপর 3/5, তাহলে সেলের উপর কত হবে? 3/8 না? 3/8 বুঝতে পারছিস তো কি বলে? এটা টেকনিক, এই টেকনিকটা শিখিয়ে দিলে, এই টেকনিক কিন্তু অন্যরকম, পুরো টোটালি যে কোনো জিনিস তুই পারবি, কিচ্ছু করতে হবে না। আর যদি এটা না জানিস তাহলে তোকে একটা ঐকিক নিয়ম শিখতে হবে, ঐকিক নিয়ম করে করতে হয়, ঐকিক নিয়ম করাচ্ছে এটা অনেক বেটার, ওটা অনেক বেটার। এটা পরবর্তী সময়, এটা এখন তোকে শেখা হবে, পরবর্তী সময় প্রচুর লাগবে এটা। আর ক্লাস 12 এও প্রচুর লাগবে, যখন রেশিও অ্যানালাইসিস করবি এই জিনিসগুলো প্রচুর লাগবে, তো তখনও আবার এরকম শিখবো। তো বুঝতে পারলি তো সেলের উপর 1/5 হলে কষ্টের উপর কত হয়েছে? দেখ আমি কিন্তু বারবার বলছি, কিন্তু এই এমসিকিউ দেবে, কিন্তু পরীক্ষায় দেবে, আমি বলেইছি দেবে, কিন্তু কেমন দেবে বলে দেবে, সেলের উপর 20%, যে কোনো পার্সেন্টেজ দিতে পারে, হয় ওরা 4টে পার্সেন্টেজ দেবে, দিকে 4টে পার্সেন্টেজ কেমন দেবে, হয় 20 দেবে, নাই 25 দেবে, নাই 16 দেবে, এই দেবে, এই তিনটে নাহলে 50 দেবে, এই 4টের মধ্যে পার্সেন্টেজ দেবে, ঠিক আছে? তো বলছে সেলের উপর যদি এত পার্সেন্টেজ হয় তাহলে কষ্টের উপর কত, এটা জানতে দেবে, এবং অপশনগুলো বলে দেবে, বলছি কোন অপশনটা, ও ঘুরিয়েও তো দিতে পারে, বলছে কষ্টের উপর যদি এত পার্সেন্টেজ হয় তাহলে সেলের উপর কত। এটা কিন্তু একটা আমি দেখ আজ করাতে গিয়ে কতগুলো বলে দিলাম কমন, এই এমসিকিউ গুলো দেবে, ওইগুলো ভালো করে ফোকাস কর, ঠিক আছে? তো প্রফিট কত, প্রফিট কত হলো, কষ্টের উপর কত, 1/4 লেখে 4 লেখ 4,50,000 কিন্তু 1/4 কত হচ্ছে? 1,12,500 1,12,500, টোটাল 5,62,500 সেল বেরিয়ে গেল, তাই হলো? দেখ এখানে 9 এর অর, ঠিক আছে, 9 এর দাগের অর, 4টে কোশ্চেন দিয়েছিল, জান না কথা থাকে টপিকে, ফার্স্ট চ্যাপ্টারের অঙ্ক, ফার্স্ট চ্যাপ্টার না সেকেন্ড চ্যাপ্টারের অঙ্ক, তাই না? বলেছে 5টা ইনকাম বলেছে, 5টা ইনকাম বলেছে, বলছে এরা আমাদের কোন হেডে আসে সেটা জানতে চাইছে। তা এটা জানার আগে আমাদের জানতে, আমাদের হেডস অফ ইনকাম কটা? 5টা হেড কি কি হেড? প্রথম হেডের নাম ইনকাম ফ্রম স্যালারি, প্রথম হেড, ঠিক আছে? দ্বিতীয় হেডের নাম ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তৃতীয় হেডের নাম পিজিইপি, প্রফিট গেইন বিজনেস প্রফেশন, চতুর্থ হেডের নাম ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, এবং লাস্ট হেড আমাদের ইনকাম ফ্রম আদার্স সোর্স, ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে ইনকাম ফ্রম হর্স রেস, মানে বুঝতে পারছিস, ঘোড়া দৌড়ে টাকা আসছে, এটা কোথায় যাবে? আদার্স সোর্স, এটা আদার্স সোর্সে যাবে। আদার্স সোর্সে কোনগুলো যায় জানিস তো? প্রথম 4টে হেডের মধ্যে যেগুলো আসে না সেগুলোই যায় আদার্স সোর্সে। এটাকে কি লিখবি? অ্যানসার লিখবি ইনকাম ফ্রম আদার্স সোর্সেস, ইনকাম ফ্রম আদার্স সোর্সেস, এই ক্লাস 12 এ আছে কিন্তু ইনকাম আদার্স সোর্স, বুঝলি তো? ক্লাস 12 এ শিখবি ইনকাম আদার্স সোর্স। আচ্ছা, তারপর কি আছে? ইনকাম ফ্রম লেট আউট হাউস প্রপার্টি, মানে বাড়ি লেট আউট মানে কি? ভাড়া দেওয়া, বাড়ি ভাড়া দিয়ে টাকা কামিয়েছিস, কোথায় যাবে? হাউস প্রপার্টি দিয়ে যাবে। তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এটাও ক্লাস 12 এ উঠে শিখবি। ক্লাস 12 এ উঠে ট্যাক্সের যেটা প্রথম চ্যাপ্টার ধরবো সেটা হচ্ছে হাউস প্রপার্টি, ঠিক আছে? সবার প্রথম চ্যাপ্টার। আচ্ছা, ঠিক আছে? তো প্রফিট ফ্রম পার্টনারশিপ ফার্ম থেকে কামিয়েছিস, এটা কি? বিজনেস, পিজিইপি, এটা নেই তোর ক্লাস 12 এ নেই, গ্র্যাজুয়েশনে কি শিখবি? গ্র্যাজুয়েশন পিজিইপি, ঠিক আছে? পিজিইপি, তাহলে কি টপিকটার নাম কি? প্রফিট অর গেইনস অফ বিজনেস এন্ড প্রফেশন। যদি এত বড় কথা লিখতে অসুবিধা হয়, তাহলে যদি অসুবিধা তাহলে একটা সোজা করে দিতে পারি, কি বলবি? ইনকাম ফ্রম বিজনেস। যদি লিখতে অসুবিধা, ইনকাম ফ্রম বিজনেস লিখবি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? লাস্ট ইন্টারেস্ট রিসিভড অন ইনভেস্টমেন্ট, কি বলেছে? ইন্টারেস্ট রিসিভড অন ইনভেস্টমেন্ট, মানে ইনভেস্টমেন্ট বুঝছিস? আরে সোজা সবটাই সব, তুই ব্যাংকে, তুই তো কোথাও ইনভেস্ট করেছিস, তুই ব্যাংকে তার ফিক্সড ডিপোজিট সেখানে সুদ পেলি, আদার্স সোর্স, তাই না? তাহলে কি লিখবি? ইনকাম ফ্রম আদার্স সোর্সেস, ব্যাস 4 নাম্বার পেয়ে গেলি, ইনকাম ফ্রম আদার্স সোর্সেস। কতক্ষণ লাগবে? 4 নাম্বার, না? ভালো করে দেখে যাবে এইগুলো, তোকে এরকম একটা অঙ্ক পরীক্ষা থাকতে পারে, অনেকগুলো নাম বলে দিল, ইনকাম বললো, কোনটা কোন হেডে যাবে এটা দেখো। দেখ এরপরে একটা রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের অঙ্ক 11 দাগে, ঠিক আছে? 11 নম্বর অঙ্কটা 4 নম্বর এসেছিল পরীক্ষায়, বলছে মিস্টার শেন অ্যান ইন্ডিয়ান সিটিজেন, একজন ভারতীয় নাগরিক, লেফট ইন্ডিয়া, তার মানে কি? সে ভারতবর্ষ ছাড়ছে। লেফট ইন্ডিয়া মানে ভারতবর্ষ ছাড়ছে কবে? 1/12/19, ভারত ছাড়ছে কবে? 1/12/19, মানে 19-20 ভারত ছাড়ছে, তাই তো? 19-20 ভারত ছাড়ছে, ঠিক আছে? কোথায় যাচ্ছে? ভারত ছেড়ে লন্ডনে যাচ্ছে, ঠিক আছে? 19-20 ভারত ছেড়ে লন্ডনে যাচ্ছে। হি কেম ব্যাক টু ইন্ডিয়া, সে আবার ভারত চলে আসছে কবে? 50 দিনের জন্য আসছে, মানে পার্মানেন্টলি আসছে না, 50 দিন আসলো ও চলে গেল। কবে এসছে? 1/1/21, মানে 20-21 এসছে, ঠিক আছে? সে আবার মানে এসছে ভারতে, এসে 50 দিন থেকে আবার লন্ডনে চলে গেছে, ঠিক আছে? সে আবার ভারতবর্ষে এসে 15-12-21, মানে 21-22 30 দিনের জন্য আবার চলে গেছে লন্ডনে।
হি ফাইনালি কেম ব্যাক টু ইন্ডিয়া, সে আবার ফাইনালি ভারতবর্ষে চলে এসেছে কবে 30/12/22, ঠিক আছে, বলছে তুমি রেসিডেন্সিয়াল করে দাও। তো দেখ দাগ কেটেছি, অ্যাকচুয়ালি ফরম্যাট হচ্ছে এটা, মানে এই রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কোন বছর কতদিন ছিল সেটা জানার ফরম্যাট হচ্ছে এটা, ঠিক আছে। এবার কেউ এত বড় করতে পারে আর কেউ ছোটও করতে পারে। দেখ কি হচ্ছে ব্যাপারটা, তোরা মেইনলি যখন পরীক্ষা হলে ফোকাস করবি 21-22টাকে টার্গেট করবি, 21-22 প্রথম বছর 21-22 দেখবি 21-22-এ কদিন ছিল, ঠিক আছে, 21-22-এ কদিন ছিল ভালো করে দেখ, ভালো করে দেখ। তো ধর আমি আগে পুরো এই যে এটা লিভ কোশ্চেনটা পরে লিভ আর কামটা সাজিয়ে নিলাম, লিভ আর কামটা সাজিয়ে নিলাম। আমি কি করব, আমি 18-19 করলাম না, আমি তিনটে দাগ করলাম, আমি এই তিনটে দাগই করলাম, এই তিনটে দাগই করলাম। তিনটে দাগটা বোঝ, কারণ তিনটে দাগটাকে বুঝতে হবে, তিনটে দাগ বুঝতে হবে, বাকিগুলো না করলেও হবে, ঠিক আছে, বাকিগুলো না করলেও হবে। দেখ তিনটে দাগটা কি, প্রথম বছর কি 21-22, ঠিক আছে তো, তারপর 20-21, 19-20, ঠিক আছে তো। এবার তুই কি করে বুঝিস স্যার পরীক্ষা হলে কি তিনটে দাগ করবো না, পরীক্ষা হলে কিন্তু নিয়ম ওই 11টাই করার, মানে 11টা না করলেও হবে। তুই এই যে এই ইনফরমেশন গুলো তোকে ফিল আপ করতে হবে, এই যে এখানে যে ইনফরমেশন আছে এই ইনফরমেশন গুলো এই বক্সে ফিল আপ করে দে, ঠিক আছে। তারপর আমি পরে বলছিস আমি কেন এখানে তিনটে করলাম, কারণ এখানে কি কি ইয়ার আছে, 19-20 আছে, 20-21 আছে, 21-22 আছে, আর 22-23, তাই চারটে ইয়ার আছে, 22-23 তো অ্যাসেসমেন্ট ইয়ার হবে না, তাহলে 21-22, 20-21, 19-20 তাই করছি। এবার যদি এখানে যদি আরো ইয়ার থাকতো নিচের দিকে তাহলে করতাম, বুঝতে পারছিস তো ব্যাপারটা, পুরো ঠান্ডা মাথায় ব্যাপারটা বুঝে নে। তুই ভাববি স্যার এতগুলো ঘর করবো সময় নষ্ট হয়ে যাবে, তোকে কোশ্চেন পরে লিভার কামটা সাজিয়ে নি, দেখলি এখানে কোন কোন প্রিভিয়াস ইয়ার পড়ছে, কি কি প্রিভিয়াস ইয়ার আছে, 19-20, 20-21, 21-22, তাই আমি এখানে 19-20, 20-21, 21-22, আর আমার কিন্তু 21-22 থেকে নামবে, আগে 19-20 লিখলে হবে না, বুঝতে পারি তো। হ্যাঁ, তাহলে কবে ভারত, এই কোথাকার কোন দেশের লোক ছিল আগে, ইন্ডিয়ার লোক ছিল, ও প্রথমবার ভারত ছাড়ছে কবে 19-20 কবে ছেড়েছে ভারত, স্যার ডিসেম্বর মাসের 1 তারিখে ছেড়েছে। তার মানে ডিসেম্বর মাসে যদি 1 তারিখে ছাড়ে তাহলে ডিসেম্বর মাসে একদিন ছিল, তাহলে তার আগের গুলো তো ছিল, তার আগেও তো ছিল 30, 31, 30, 31, 31, 30, 31, 30, ঠিক তো, ঠিক তো। তারপর 20-21 ভারতবর্ষে এসছে, আবার লন্ডন থেকে ভারতে 20-21 এসে ঘুরতে 50 দিন থেকে চলে গেছে, 50 দিন থেকে, কোনো এক্স্যাক্টলি বলেনি, বুঝলি তো, ওই বছর 50 দিন থেকে চলে গেছে। আবার তারপর 21-22 এসছে ভারতে 30 দিন থেকে চলে গেছে, আর পার্মানেন্টলি ভারতে চলে এসে কবে 22-23, আর 22-23 করবো কি করে, 22-23 বছর আছে নাকি এখানে নেই। তাহলে আমি আর করলাম না, সত্যি তো করার দরকার নেই, কারণ জানিস কি করলাম না, আমার করতে হতো, আমি কেন করলাম না তার কারণটা তোকে বলছি শোন। আমাদের নিয়ম কি ছিল, আমাদের প্রিভিয়াস ইয়ার কত 21-22, তো 21-22 কদিন থাকতে হয়, 182 দিন আছে না, তাহলে সেকেন্ড কন্ডিশন কি ছিল, 60 দিন আছে। আমি আর করবো কেন বেকার ফালতু সময় নষ্ট করবো, স্যার যদি ধরুন এখানে ধরুন 182 দিনই আছে, তাহলে করতে হতো, তুই না করলেও হতো, কেন না করলেও হতো, ভালো করে শোন, ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি শোন। এখানে ধর সাপোজ বলি স্যার 30-এর জায়গায় ধরুন, আপনি তো বললেন এখানে 30 দিন আছে, কেন বেসিক কন্ডিশন দুটোর একটাও ফুলফিল হয়নি, তাই আপনি করলেন না, নিচের গুলো নামলেন না, ঠিক আছে বুঝলাম, কিন্তু এখানে 30-এর জায়গায় যদি ধরুন এখানে 230 থাকতো, তাহলে তো বেসিক কন্ডিশন ফুলফিল করে, তাহলে রেসিডেন্ট, তাহলে জানতে হবে সে অর্ডিনারি রেসিডেন্ট নাকি নট অর্ডিনারি রেসিডেন্ট। তার জন্য কি শিখতে হয়েছিল, 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর 365 দিন থাকতে হবে, ঠিক আছে, যে কোনো 2 বছর। তুই ভাব না, এখানে 50 দিন প্রথম বছর, এখানে যোগ করে হবে, যাই হোক হবে কিছু তো বেরোবে, আচ্ছা বলে দিই কত বেরোবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 240, 241, 42, 43, 44, 45, 245 দিন, ঠিক আছে, 245 দিন, ঠিক আছে। যে কোনো 2 বছর 362 দিন থাকতে হবে। আরে 19-20 আগে সে কোন দেশে ছিল, তো ছিলই তো, 19-20 আগে ভারতেই ছিল, তাহলে এর আগে যতগুলো বছর 2 তো, আরো তোর 8টা বছর তো 362 দিন করে ছিলই, একটা অ্যাডিশনাল কন্ডিশন মিলছে একটা, আর একটা কি ছিল, আরে যদি 8টা বছর যদি 362 দিন করে থাকে তাহলে 730 দিনও ছিল, তার মানে সেক্ষেত্রে রেসিডেন্ট এন্ড অনারারি রেসিডেন্ট না লিখলেও হয়ে যেত, মানে মেন ব্যাপারটা বুঝতে পারছিস তো, সে তুই যত অঙ্ক করবি তত বুঝতে পারবি। আর ওই চার্ট যদি করে নিস তাহলে কি হবে, তোকে এত ভাবতে হবে না, চার্টটা করতে টাইম লাগবে কিন্তু ভাবতে হবে না, না হলে কিন্তু ভেবে করতে হবে, ভাবনা চিন্তায় ভুল হলে অঙ্ক শূন্য হয়ে যেত, ভাবনা চিন্তায় যদি ভুল হয়, ঠিক আছে তো। তো আমি কেন বললাম বুঝতে পেরেছিস তো, কেন করতে বলছি, আমি এই কারণের জন্য করতে, যার কোনো কারণ শেখাইনি, আমি জানি করতে টাইম লাগবে, কিন্তু এই কারণে যে তোকে চিন্তা ভাবনা করতে হবে, তুই কি করবি সেক্ষেত্রে পরের বছরগুলো সব 382 দিন করে নিতে, আমার কথাটা বুঝতে পেরেছিস কি বললাম। তা এই অঙ্কে কোনো ঝামেলা নেই। এবার তোরা নিজেরা ডিসিশন নিবি যে তুই সব করা কাটবি না,
ঠিক আছে, বুঝিয়ে যাবি, সেটা পরীক্ষা হলে গিয়ে বুঝিয়ে যাবি, সেটা আমার ব্যাপার নেই, তাই বলে দিলাম। তো বল প্রথম বছর এটা কি বলবে, অ্যান্সারটা কি হবে? নন রেসিডেন্ট। তাহলে অ্যান্সার কি লিখবি আমি তোকে বলে দিচ্ছি। প্রথমে লিখবি, নিজে লিখে নিবি, আমি বলেছি শোন। কি ছিল ভদ্রলোকের নাম? মিস্টার সেন। লিখবি মিস্টার সেন একজন ভারতীয় নাগরিক, তিনি পূর্ববর্তী বছরে ভারতবর্ষে, ঠিক আছে, ভারতবর্ষে তিনি পূর্ববর্তী বছর ভারতবর্ষে 30 দিন ছিলেন। পাশে লিখবি, কমা দিয়ে লিখবি, অর্থাৎ আমাদের যে উল্লিখিত মৌলিক সত্য আছে, উল্লিখিত মৌলিক সত্য মানে দুটো মৌলিক সত্যর একটাও পূরণ করেন, তাই তিনি ভারতে একজন অনাবাসিক বলে গণ্য হবে। নিজের ভাষায় লিখবি, নাম্বার পাবি। নিজের ভাষায় যা মানে মোটামুটি বুঝছি একটু লিখে দিবি, লেখা তো আছে, ঠিক আছে, লিখে দিবি। কি বলেছে লাস্ট অঙ্ক স্যালারি, আমি উপরে লেখাটা লিখলাম না, লেখা তো আগে লিখে দিয়েছি, কি লিখতে হয় দেখ আমি বলে দিচ্ছি, লিখে নিবি তোরা, সময় নেই। কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম স্যালারি, আমি লিখলাম না, আমি আগেও বলেছি, বারবার মুখে বলেছি, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে তো। তারপর নাম কি, ভদ্রলোকের নাম কি ছিল এখানে? মিস্টার এম চক্রবর্তী, তাই তো। তাহলে লিখবো কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম স্যালারি ইনভার্টেড কমার মধ্যে, তারপর লিখবো অফ মিস্টার এম চক্রবর্তী, কমা দিয়ে লিখবো আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার কত 22-23, রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 21-22, ঠিক আছে তো, ব্যাস হয়ে গেল। তারপর পার্টিকুলার রুপিসের দুটো কলাম, ঠিক আছে তো। দেখ অঙ্কটা আরম্ভ করছি, অঙ্কটা আরম্ভ করছি, এইদিকে ফোকাস করবি, ঠিক আছে তো। তো প্রথমে কি আছে, বেসিক স্যালারি কত আছে বল, বেসিক স্যালারি কত আছে পার মান্থ? বেসিক স্যালারি বলেছে 20,000 টাকা পার মান্থ, মানে 20,000 ইনটু 12 2,40,000, আউটারে লিখবো 2,40,000। নেক্সট কি বলেছে, ডিয়ারনেস অ্যালাউন্স, ডিয়ারনেস অ্যালাউন্সেস, ডিয়ারনেস অ্যালাউন্সেস ব্র্যাকেটে বলেছে ফর্মিং পার্ট অফ স্যালারি, যাই বলুক নিয়ে নেব। ডিয়ারনেস অ্যালাউন্সেস, দেখ ভালো করে শোন যে কথাটা বলছি, তোরা ঘাবড়ে যাবি না, ডিয়ারনেস অ্যালাউন্সের ব্র্যাকেটে যাই বলুক দেখে ঘাবড়াবি না। ডিয়ারনেস অ্যালাউন্স কোশ্চেনে আছে তো নিতেই হবে, ঠিক আছে, কোশ্চেনে আছে তো নিতেই হবে। কত বলেছে, 40% অফ বেসিক, 2,40,000 40%, 96,000। 96 আসছে, ঠিক আছে তো, কি কিছু অসুবিধা আছে নাকি? তারপর নেক্সট বলছে কন্ট্রাকচুয়াল বোনাস, চলে আসবে, ঠিক আছে, কন্ট্রাকচুয়াল বোনাসটা নিয়ে 10,000 টাকা। 10,000 টাকা তো চলো স্কেলে। কন্ট্রাকচুয়াল বোনাস কত হচ্ছে, 10,000 টাকা, ঠিক আছে। সার্ভেন্ট অ্যালাউন্স, নেক্সট কি বলেছে, সার্ভেন্ট অ্যালাউন্স। সার্ভেন্ট অ্যালাউন্সটা কি হয় আমি শিখিয়েছিলাম, তিন ধরনের অ্যালাউন্স হয়, একটা ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স, একটা পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স, আর একটা এক্সেম্পটেড অ্যালাউন্স, ঠিক আছে। এই যে সার্ভেন্ট অ্যালাউন্স কোন অ্যালাউন্সের মধ্যে পড়ে বলবি? আচ্ছা তোদের পরীক্ষায় যাই অঙ্ক দিক না কেন এক্সেম্পটেড অ্যালাউন্স কখনো পাবি না, পেলে ফুললি আর না হলে পার্টলি। তো বল সার্ভেন্ট অ্যালাউন্স কোন অ্যালাউন্সের মধ্যে পড়ে, ফুললি নাকি পার্টলি? সার্ভেন্ট অ্যালাউন্স হচ্ছে ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, সার্ভেন্ট অ্যালাউন্স হচ্ছে ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। তো সার্ভেন্ট অ্যালাউন্স কত বলেছে বল, 800 টাকা পার মান্থ, তাহলে 800 ইনটু 12 9,600। নেক্সট কি বলেছে, হাউজিং অ্যালাউন্স, হাউজিং অ্যালাউন্স করব, ওটা পরে করছি। চিলড্রেন সরি কনভেন্স অ্যালাউন্সটা করে নি, কনভেন্স অ্যালাউন্স তাহলে। আচ্ছা বল দেখি কে বলবি কনভেন্স অ্যালাউন্স কি ধরনের অ্যালাউন্স না, কনভেন্স অ্যালাউন্স পার্টলি ট্যাক্সেবল, ঠিক আছে। কনভেন্স অ্যালাউন্স যে পার্টলি ট্যাক্সেবল, ভালো করে মুখস্থ করে যাবি পরীক্ষার আগে। ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সে যেই নোটগুলো বলেছিলাম ওই নোটটা দেখে যাবি, 7-8টা পয়েন্ট বলেছিলাম, আর পার্টলি ট্যাক্সেবল 7-8টা পয়েন্ট বলেছিলাম, এগুলো পড়ে যাবি কিন্তু নাহলে খুব সমস্যা হয়ে যাবে। কনভেন্স অ্যালাউন্সেস মানে এই ট্যাক্সের এইগুলো একটা ভুলের জন্য অনেক কিছু ভুল বেরোবে, অনেক ভুল বেরোবে, কারণ লাস্টে যে সমস্ত ক্যালকুলেশন করতে হবে এগুলো ভুল বেরোবে, ঠিক আছে, একটা ভুলের জন্য। কনভেন্স অ্যালাউন্সেস কত টাকা পেয়েছি, কনভেন্স অ্যালাউন্সেস 500 টাকা পার মান্থ, কনভেন্স অ্যালাউন্স বলেছে 500 টাকা পার মান্থ মানে 6,000 টাকা, 6,000 টাকা। 500 ইনটু 12 6,000 টাকা পেয়েছি। এবার দেখতে হবে রুলটা কি, অফিশিয়াল পারপাসে কত টাকা খরচ করি সেটা বাদ যাবে, অফিশিয়াল পারপাসে। তাহলে কনভেন্স অ্যালাউন্স দেখ অফিসে কত খরচ করি, 4,000 টাকা, 4,000 টাকা বাদ যাবে, মাইনাস 2,000 টাকা। এক্সেমশন লিখ, সবচেয়ে বেটার হয় এক্সেমশন। এক্সেমশনটা কত টাকা এক্সেমশন পাওয়া যাবে, অফিস পারপাসে কত টাকা খরচ, অফিসে কত খরচ, 4,000 টাকা, 6 থেকে 4 বাদ দিয়ে 2,000 টাকা। নেক্সট কি বলেছে, চিলড্রেন বল, চিলড্রেন এডুকেশন লে তো সবাই পারবে বলার কিছু। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স কি ফুললি ট্যাক্সেবল নাকি পার্টলি? এই সব বাকি পার্টলি। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, পার্টলি। চিলড্রেন 10,800 এডুকেশন অ্যালাউন্সেস, ঠিক আছে। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স কি বলেছে,
ফর 3 চিলড্রেন, তিনজন চিলড্রেন ছিল, ঠিক আছে, 300 টাকা করে প্রতি মাসে পাচ্ছে পার চাইল্ড, 300 টাকা করে প্রতি মাসে পাচ্ছে, 300 ইনটু 12 পার চাইল্ড, মানে তিনটে চাইল্ড ছিল, 300 ইনটু 12 36 ইনটু 3 10800, ঠিক আছে। তো এর থেকে কি হবে, এক্সামশন পাওয়া যায়। তো বল চিলড্রেন, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সে কত টাকা করে রিডাকশন পাওয়া যায়, এক্সামশন পাওয়া যায় 100 টাকা করে পার মান্থ দুজনের জন্য, তাই তো 100 টাকা করে পার মান্থ ম্যাক্সিমাম দুজনের জন্য, তাহলে 2400 বাদ দিয়ে কত হচ্ছে 400 আর 8400, তাই তো। আর কি ছিল স্যার, আর কিছু নেই, তাই না। এবার শুধু এই জায়গাটা করে দেবো, শেষ। কি ওয়ার্কিংস করবো, এখানে তো করবো না, নিচে করবো ওয়ার্কিংস। তোরা যা ওয়ার্কিংসে যা, ওয়ার্কিং সিলেক্ট হাউস রেন্ট অ্যালাউন্সেস বলে হেডিং দাও, হাউস রেন্ট অ্যালাউন্সেস বলে হেডিং দাও, ওয়ার্কিং সিলেক্ট হাউস রেন্ট অ্যালাউন্সেস বলে হেডিং দাও, হাউস রেন্ট অ্যালাউন্সেস, ঠিক আছে। তো কি লিখলাম, হাউস রেন্ট অ্যালাউন্সেস বলে হেডিং দিলাম, ঠিক আছে। তো প্রথমে কি লিখবো, হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভ, লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভ, একটু আস্তে জানি করে নিয়েছিস, জানি আস্তে কথা বলিস না, অসুবিধা হচ্ছে। হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভ, ঠিক আছে। তো হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভ, এইচআর এ কি বলেছে, বলেছে এইচআর এ কোশ্চেনে বলে 30% বেসিক, মানে এইচআর এ কত টাকা পেয়েছি, বেসিক স্যালারি 30%। তো বেসিক স্যালারি কত ছিল, 240, 240 এর 30%, 240 এর 30%, এই কত হচ্ছে 240,000 ইনটু 30% কত হচ্ছে 72,000 টাকা, 72,000 টাকা, ঠিক আছে। এত টাকা পেয়েছি। নেক্সট কি লিখবো, লেস এক্সেমশন। আজকে ক্লাস শুরুতেই প্রথমে বলেছিলাম, বল এইচআর এ কত নম্বর ধারায় ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় এক্সেমশন পাওয়া যায় বলেছিলাম, 1013 এ, ঠিক আছে, 1013 এ এক্সেমশন আন্ডার সেকশন 1013 এ, ঠিক আছে। এত নম্বর ধারায় এক্সেমশন পাওয়া যায়, এমসিকিউ আসে কিন্তু পরীক্ষায় দিতে পারে, কিন্তু এইচআর এর সেকশনটা কত তখন বলতে হবে 1013 এ, ঠিক আছে। তো 1013 এ এক্সেমশন আন্ডার সেকশন 1013 এ উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, ঠিক আছে, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। কি লিখবো প্রথমে, এইচআর এ হাউস রেন্ট অ্যালাউন্সেস, কত টাকা, 72,000 টাকা। তার নিচে কি লিখবো, রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি, 10% অফ স্যালারি। তো কত টাকা করে রেন্ট পে করেছে দেখা যাক, কোশ্চেনে বলেছে রেন্ট পে করেছে কত করে, 5,000 টাকা করে প্রতি মাসে। তাহলে 5,000 টাকা করে যদি হয় 5,000 ইনটু 12 মাইনাস 10% অফ স্যালারি, নিচে আর একটু নিচে, কারণ এটা করতে আরো এক লাইন লাগবে, আর একটু নিচে চলে আয়, স্যালারি বের কর, স্যালারি কি স্যালারি, কি স্যালারি, হাউস রেন্ট অ্যালাউন্স করছি, এখানে কি লেখা 10% স্যালারি না, এই স্যালারি জয়েন্ট চ্যাপ্টারটা করছে স্যালারি, ঠিক আছে, কিন্তু হাউস রেন্ট অ্যালাউন্স করতে স্যালারি লাগে। তো এখানে স্যালারি বলতে কাকে বোঝায়, বেসিক প্লাস ডিএ প্লাস ফিক্সড পার্সেন্টেজ, এটাকে বলে ফিক্সড পার্সেন্টেজ অফ কমিশন অন সেলস। বেসিক স্যালারি কত, 240। এবার শোন, ডিএ নেব কি নেব না, এইবার শোন, ডিএ নেব কি নেব না ডিপেন্ড করবে, সেটা কি কোশ্চেনে কি বলেছে। এখানে কোশ্চেনে দেখ, ডি এর ব্যাকেটে কি বলেছিল, রিটায়ারমেন্ট বেনিফিট বলেছিল না, কি নাকি ফর্মিং পার্ট অফ স্যালারি বলেছিল, ফর্মিং পার্ট অফ স্যালারি বলেছিল, ফর্মিং পার্ট অফ স্যালারি। যদি ফর্মিং পার্ট অফ স্যালারি বলেছে নেব, যদি কোশ্চেনে ঘুরিয়ে দিতে পারতো, ওরা ঘোরাতে পারতো, কি ঘোরাতে পারতো, বলতো নট ফর্মিং পার্ট অফ স্যালারি, শুনতে পাচ্ছিস তো, যদি নট ফর্মিং পার্ট অফ স্যালারি বলতো, ডিএ তো ওখানে তো নিতাম, এখানে নিতাম, ঠিক আছে। তো এখন যদি বলতো স্যার কিছুই বলে শুধু ডিএ বলেছে, আমার ইচ্ছা ফর্মিংও করতে পারি, যদি ফর্মিং করি তাহলে নেব, যদি নট ফর্মিং মনে করি তাহলে নেব না। স্যার যদি এরকম বলে দেয়, ধরুন ডিএ বলেছে কোশ্চেনে এত টাকা বলেছিল, ব্যাকেটে বলেছিল 40% রিটায়ারমেন্ট বেনিফিট, তাহলে কি করব, ওখানে তো নেব 96, ওই 96 এর 40% এখানে নেব। তো এতগুলো কন্ডিশন মাথার মধ্যে রাখতে হবে, না এই জিনিসগুলো না জানলে অঙ্ক বলাবে আর কিছুই হবে না। কমিশন অন সেল, আচ্ছা কোশ্চেনে কমিশন অন সেল বলে নেব না,
পার্সেন্টেজ অফ কমিশন অন সেল বলে দেবে সেল এত টাকা তার উপর এত পার্সেন্ট কমিশন, তাহলেই নেবো, না হলে না। বলেনি, অঙ্কে বলেনি, অঙ্কে বলেনি, জিরো। তাহলে কত 2,40,000 আর 96 যোগ করি, 3,36,000, তাই তো? তাহলে স্যালারি কত হলো? 3,36,000, তার 10% কত? 10% ইনটু 3,36,000, তাহলে এটা হচ্ছে 60,000 মাইনাস 33,600, তার মানে 40 20 20 আছে 26,400 না? 26,400 লাস্ট। আচ্ছা এই কোন শহরে ছিল? ও তো বাড়ি ভাড়া করেছিল কলকাতা, মানে মেট্রো সিটি। মেট্রো সিটি থাকলে কি হয়? 50%। পরীক্ষায় একবার শর্ট কোশ্চেন দিয়েছিল, এমসিকিউ দিয়েছিল, বলছে মেট্রো সিটিতে থাকলে স্যালারি কত পার্সেন্ট হবে? 50%। এটা মাথায় রাখতে হবে, একটা একটা করে সব এমসিকিউ তো বেরিয়ে আসবে। তাহলে কি করব? 50% অফ স্যালারি, তাহলে কত? 3,36,000 এর উপর 50%, 3 লাখের 3 লাখ হচ্ছে 1.5 লাখ, 1.5 লাখের 1.5 লাখ আর 18,000, মানে 1,68,000। তিনটে বছর কোনটা? 26,400, তাই তো? তাহলে 72,000 থেকে 26,400 বাদ দিয়ে দে, 72,000 থেকে 26,400 বাদ দিয়ে দে, কত হচ্ছে? 45,600। তাহলে হাউস রেন্ট অ্যালাউন্স কত বলো? 45,600। সেখানে হাউস রেন্ট অ্যালাউন্সেস 45,600 যোগ কর, 600 যোগ 8,400 4,11,000 যোগ 2,000 যোগ 9,600 যোগ 10,000 যোগ 96,000 যোগ 2,40,000, 4,11,600। নিচের ওয়ার্কিং স্টক হয় সবার? নিচের ওয়ার্কিং স্টক হয় সবার? মুছবো কিন্তু, দেখিস বলিস কিন্তু। গ্রস ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে? মুছো, নিচ্ছি। ঠিক আছে তো? লেস কি করতে হয়? ডিডাকশন। তো বল, পরীক্ষায় শর্ট কোশ্চেন দিতে পারে। স্যালারিতে কত নম্বর ধারে ডিডাকশন পাওয়া যায়? স্যালারি ডিডাকশন কত নম্বর ধারায় উল্লেখ আছে? 16 ডিডাকশন আন্ডার সেকশন 16। প্রথমে কি লিখবো? স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 16 IA। কত টাকা পাওয়া যায় ডিডাকশন? 50,000 টাকা। 50,000 টাকা। আর একটাই আছে প্রফেশনাল ট্যাক্স, কত নম্বর ধারা ছিল? প্রফেশনাল ট্যাক্স আন্ডার সেকশন 16 সাবসেকশন 3। প্রফেশনাল ট্যাক্স কত টাকা বলেছিল এখানে? 1560 টাকা। ঠিক আছে, তোমরা বলো 51,560 মাইনাস কর, অঙ্ক শেষ। 7,60,040 কত? 4 লাখ টাকা থেকে বাদ দিচ্ছি 51,000। 4,11,560 51,560, ঠিক আছে তো? 4,11,600 থেকে মাইনাস করবো 51,560, কত হচ্ছে? 3,60,040। এটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। শেষ, কমপ্লিট হয়ে গেল।